এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম যে যে সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত অর্ডার আসার পর কমিশন কিন্তু দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে এ রাজ্যের সিও মনোজ আগরওয়াল তিনি দফায় দফায় বৈঠক করেছেন এবং এটা তো স্পষ্ট কমিশন একেবারে স্পষ্ট বলে দিয়েছে বলেছে যেহেতু হাইকোর্টে এই সুপ্রিম কোর্টে যে নির্দেশ এসছে সেখানে বলেছে যে 10 দিন যে সুপ্রিম কোর্ট মানে শুনানি পড়বে মানে আমরা জানি যে তালিকাগুলো টাঙানোর কথা বলেছে তো সেক্ষেত্রে তালিকা প্রকাশের পর 10 দিন একটা ভোটারকে টাইম দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে এ রাজ্যের যারা মাইক্রো অবজারভার তাদেরকে কিন্তু একটা নির্দেশিকা পাঠানো হয়েছিল যে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সেক্ষেত্রে 7ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত হিয়ারিং এর কাজ শেষ করতে হবে কিন্তু এখানে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর একটা বিষয় মোটামুটি নিশ্চিত এবং সেই ইঙ্গিত কিন্তু এ রাজ্যের সিও মনোজ আগরওয়াল এক প্রকার ইঙ্গিত কিন্তু মানে যদিও অফিসিয়াল কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি কিন্তু আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি এই 14 তারিখের জায়গায় হয়তো এটা 22 ফেব্রুয়ারি হতে পারে চূড়ান্ত তালিকা এবং তাতেও সুজয় সেটা যদি 14 এর বদলে 22 হয় তাতেও তো খুব বেশি দেরি হবে না না একেবারেই তাই খুব বেশি দেরি হবে না কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট বলে দিয়েছে সেক্ষেত্রে এ রাজ্য সহ 12টি রাজ্যের ক্ষেত্রেই কিন্তু এই সময়টা বাড়বে হ্যাঁ সেক্ষেত্রে পলিটিক্যালি কার লাভ কার মানে সমস্যা হতে পারে দেখো এতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসেরই লাভ বলা যেতে পারে বেশ কেন কারণ তাদের সংগঠন মানে মাইক্রো লেভেলে তাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী এই যে এত অংশের এই যে তথ্যগত অসঙ্গতিতে যে নাম তার মানে কোথাও গিয়ে সুজয় তুমি কি এইটা বলতে চাইছো যে এই যে নির্বাচন কমিশন যে তালিকার প্রকাশের সময়টা পিছিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এইভাবে এটাকে হাতিয়ার করতে পারে যে এইভাবে সময়টা পিছিয়ে দিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে যাতে আখেরে সাধারণ মানুষ আমার মতন তোমার মতন যারা সাধারণ মানুষ তাদের হয়রান হতে হচ্ছে এবং সেই হয়রানিটার জন্যই বিজেপি এটা করছে এইভাবে কি তাহলে এবার পলিটিক্যাল এজেন্ডা হতে পারে তৃণমূলের একেবারেই তাই দেখো এই মুহূর্তে কিন্তু বুথ স্তর থেকে মানে তৃণমূল কংগ্রেস বুথ স্তর থেকে একেবারে ব্লক স্তর রাজ্য স্তর পর্যন্ত তাদের সমস্ত শাখা সংগঠনকে কিন্তু নামিয়ে দিয়েছে না এবং তারা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেলায় জেলায় যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রাজ্যের ক্যাবিনেট মিনিস্টাররা তারা একটাই প্রচার করছে যে কিভাবে এই তথ্যগত অসঙ্গতিতে বা হিয়ারিং এ ডেকে সাধারণ মানুষকে কিভাবে সমস্যায় ফেলা হচ্ছে দেখো এটা কিন্তু তারা বুঝেছে এবং এটাকে কিন্তু বিজেপিও সেইভাবে কাউন্টার করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা এমন লেভেলে প্রচার করছে যে সাধারণ মানুষকে একেবারে ফের তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে বয়স্ক মানুষদের দেখো সুজয় আমি যদি আমার নামটা ধরেই দেখি আমার হচ্ছে অহনা চ্যাটার্জি এবার এটা যদি অহনা চট্টোপাধ্যায় আমি লিখতেই পারি কারণ চ্যাটার্জি চট্টোপাধ্যায় একই ব্যাপার তাহলে তো আমি বাংলাদেশি নই আমি রোহিঙ্গা নই কিন্তু আমাকে তো তাহলে সেই হয়রানির মুখে পড়তে হচ্ছে আমাকে তাহলে আমার অফিস কামাই করতে হবে লাইনে দাঁড়াতে হবে সেখানে সময় নষ্ট হবে হ্যাঁ ঠিক একইভাবে শোভনদেব চট্টোপাধ্যায় তার ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল ওই চট্টোপাধ্যায় আর চ্যাটার্জির এই ইস্যুতে সেক্ষেত্রে কমিশন যেটা বলছে যে তাদের যে সফটওয়্যার ব্যবহার করেছিল সেক্ষেত্রে এই নামের যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে একটা বড় অংশের যেহেতু এটা এআই ব্যবহার করা হয়েছিল কিন্তু এই যে একটা বড় অংশের মানুষকে তাদেরকে কিন্তু এই যে ডাকা হচ্ছে এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূল কংগ্রেসের মন্ত্রী তিনি সিও অফিসে গিয়েছিলেন তার 4 জন মেয়েকে ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে যে যেহেতু তাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের সারনেম চেঞ্জ হয়েছে এবং সেক্ষেত্রে তাদেরকে ডাকা হচ্ছে তো সেক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরীও সিও মনোজ আগরওয়ালকে তিনি বলেছেন যে এটা কিভাবে সম্ভব তাদের বৈধ পাসপোর্ট আছে কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও সিও মনোজ আগরওয়ালের তরফ থেকে এরকম ফিডব্যাক দেওয়া হচ্ছে এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি নিজে সাংবাদিক বৈঠক করে সেই কথা তিনি বলেছেন এখন দেখার বিষয় যে এই যে সমস্যার কথাটা সেটাতে তৃণমূল কংগ্রেস কতটা পলিটিক্যালি ফায়দা তোলে
এবং শুধু বিজেপি এখানে একটা জিনিস আমি একটুখানি বিহারের সাথে একটু কম্পারিজন করব, কারণ যেহেতু বিহারে এসআইআর হয়েছে, আমরা দেখেছি যে বিহারে কিন্তু পপুলেশন ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক বেশি। বিহারে মোটামুটি একজন বাবার প্রায় 4-5 জন সন্তান রয়েছে, কোথাও কোথাও 7-8 জন সন্তান রয়েছে। সেখানে এই সমস্যাগুলো হয়নি। আমাদের ক্ষেত্রে আমাদের আগের যে জেনারেশন, আমাদের ঠাকুর দাদাদের যে জেনারেশন, তাদের তো অনেক বেশি সন্তান ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিহারে হয়রান হলো না, শুধুমাত্র বাংলায় যেহেতু বিজেপির সরকার নেই তাই জন্যই কি এই হয়রানি হচ্ছে? দেখো, এরকম অভিযোগ তুমি যেটা প্রশ্ন করছো, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ করছে, এবং এই রকম প্রচুর মানুষকে কিন্তু ডাকা হয়েছে, যার হয়তো তার ছেলে মেয়ে মিলিয়ে হয়তো 6 জন, মানে পুত্র কন্যা সন্তান প্রায় 6 জন আছে, 7 জন আছে, এরকম তো দেখা গিয়েছে। এবং তাদেরকে কিন্তু ডাকা হয়েছে, এবং আমরা যারা দেখলাম, এবং তারাও একটা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছে, এটা তো হতেই পারে। তো এখন নির্বাচন কমিশন একাধিক প্রশ্নের সম্মুখীন, এবং এই মুহূর্তে মাইক্রো অবজারভাররা তারাও কিন্তু খুব চাপের মধ্যে কাজ করছে। আমি একজন মাইক্রো অবজারভারের সঙ্গে কালকেই সিও অফিসে কথা বলছিলাম। এই যে খুঁটিনাটি সমস্যাগুলো হোনা তাদের কাছে এমন পরিমাণে আসছে, তারা কিন্তু অত্যন্ত চিন্তিত, এবং তারা স্পষ্ট বলেছে। এবং তোমাকে আরেকটা কথা বলি, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ, এই যে তালিকাগুলো ব্লক অফিসে, মানে বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে এবং ওয়ার্ড অফিসগুলোতে যে টাঙানোর কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কমিশন একটা আশঙ্কা করছে এত কর্মী তাদের কাছে কোথায়। সেক্ষেত্রে যেহেতু নির্দেশ দিয়েছে এবং আরও 10 দিন করে যে পিছিয়ে যাচ্ছে, এতে কিন্তু মাইক্রো অবজারভারদের এখন এই মুহূর্তে এতটাই চাপ, তাদেরকে টার্গেট দেয়া হচ্ছে যে আজকে তোমাকে 500 লোকের শুনানি করতে হবে, 700 লোকের শুনানি করতে হবে, 1200 লোকের শুনানি। স্পট শুনানির কথা বলা হচ্ছে, তাতেও তো বিএলওদের আপত্তি আছে। বিএলওরা তো পরিষ্কার বলছেন যে আমরা ফর্ম দিয়েছি, আমরা সেই ফর্মটাকে কালেক্ট করেছি, সমস্ত কাজ করছি, কিন্তু আমাদের পক্ষে স্পট শুনানি করাটা সম্ভব নয়। একেবারে দেখো, প্রত্যেক দিনই একটা করে কাজ কিন্তু বাড়ছে, এবং এই বুথ লেভেল অফিসাররা আমরা দেখেছি প্রথম থেকেই নির্বাচন কমিশনের একেবারে বলা যেতে পারে গ্রাউন্ড আর্মি ছিল, এবং সেই গ্রাউন্ড আর্মিরা কিন্তু এই যে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কাজ করেছে, এই যে শুনানি পর্বে এত মানুষকে ডাকা হয়েছে, এবং তার কিন্তু একটা বড় ভূমিকা এই বিএলওরা নিয়েছে না। এবং এই যে নোটিশটা এই বিএলওরাই বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত এ রাজ্যের বিএলওরাও কিন্তু একটা নজির তৈরি করেছে, শুধু এ রাজ্য নয়, যে 12টি রাজ্যে হয়েছে, কিন্তু বিএলওরা কিন্তু এখনো যে একটা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সেটা সিও মনোজ আগরওয়াল তিনি নিজেও স্বীকার করছেন। এবং বিভিন্ন জায়গায় যে আত্মহত্যার ঘটনা ঘটছে, মৃত্যুর ঘটনা ঘটছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। শুধু আর একটা জিনিস দেখো, এই যে নাম বিভ্রান্তি, লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা নিয়ে একদম শোরগোল পড়ে গিয়েছে, ধরো যে সমস্ত মানুষ তারা পড়াশোনা জানেন, আমি একদম সমাজের একদম গ্রাউন্ড স্তরে চলে যাচ্ছি, সেইখানে ধরো আধার কার্ডে নামের বানান ভুল এসেছে। এতদিন পর্যন্ত আধার কার্ড নিয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল না। আধার কার্ড এসেছে, সেই গরিব মানুষরা যারা দিন আনে দিন খায় তারা সেই আধার কার্ড রেখে দিয়েছে। এইবার যখন হঠাৎ করে বলা হচ্ছে যে আধার কার্ডে আপনার নাম এই রয়েছে, আপনার নাম এটা নয়, সেটা তো তাদের কাছে যথেষ্ট সমস্যার, কারণ তাদের কাছে সেই পড়াশোনা জানার ব্যাকগ্রাউন্ডটা নেই, তাদের কাছে সেই পরিমাণ টাকাটা নেই, তাদের কাছে